চিত্রাঙ্গনা, লেখিকা ইসরাত জাহান জেরিন। বৃষ্টির পানি আজ রক্তাক্ত, আকাশ নিজে আজ শোকাগ্রস্ত হয়ে ঝরছে, বিদীর্ণ ধরণীর বুকে লালচে জল জমে আছে, রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী, রক্তের স্রোতে সবকিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি, বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্ক ছিটকে পড়ার টুকরোগুলো চিত্রার শরীরে এখনো লেগে আছে। ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদা জলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে, দৃষ্টি ঝাপসা হয়ে আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নেয় চিত্রার। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে নেয়। কয়েক মুহূর্ত কি থেকে কি হয়ে গেল। ফারাজের চোখে মুখে আতঙ্ক, তবে রক্ত কিংবা গুলির শব্দে নয়, বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। ওই যে গলা মাছের কাঁটা বিঁধলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যে যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লহমায় জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রক্তাক্ত দেহের দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপ্টে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অভ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষ তো বাঁচতে হলে ছুটতে হবে। কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এর মূল কারণ কি এলাকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে? ইসরে, সামান্য ক্ষমতা পেয়েই পালোয়ান সাহেবরা অরাজকতা শুরু করেছে। যদিও তাদের নিয়ে এসবে আশা করা যায়, দলের দোষ দিয়ে লাভ নেই। ফারাজ ভিজছে, চিত্রাকে সঙ্গে নিয়েই ভিজছে। রাগে তার কপালের শিরা অবধি নীল হয়ে আছে, চোখে জমেছে ধপধপে আগুন। অভ্র ছুটে আসে, সঙ্গে ফারাজের বাকি লোকেরাও। সবাই তাকে ঘিরে রাখে। যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই, জলদি ওঠেন, ভাবিরে নিয়ে গাড়িতে যান ভাই, এখানকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাসির পালোয়ার পালিয়েছে। দেশের অবস্থা খুব খারাপ ভাই, দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢোক গিলে, চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নেয়। চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই, আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন, কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই, মেজাজ গরম করিস না। ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল, আমি জানি এসব কার কাজ, খুব ভালো করেই জানি। তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা। চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ সারব। আমার কলিজার উপর হাত দেওয়া শালাদের কলিজা ছিঁড়ে নিয়ে যদি কুত্তাকে না খাওয়ায়, তাহলে আমার আব্বা দুইটা। অভ্র একটা শুকনো ঢোক গিলে, এসব ঝামেলা না গেলে কি হয় না? যে কাজের জন্য দেশে আসা, সেটা শেষ করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ অভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকেরাও মাথার উপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে, আরে বালের ছাতা সরাবি দেখি, ছাতা তোদের পেছন ছাতা সরাও। লোকগুলোর সাহস হয় না আর এগোনোর। ফারাজ চিত্রাকে গাড়িতে শুইয়ে দেয়। কালো বোরখা পরা মেয়েটার মুখ এখনো নেকাব। ফারাজ হাত বাড়িয়ে নেকাব সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয়,
ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল। আর শোন, এইসব খবর যেন বাড়ির কেউ এখনই না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অব্দি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে, তাহলে রামদা দিয়ে তোর কল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলায় একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। এই বাচ্চার মা এসেছে বুঝি। লাশের সামনে পড়ে হাহাকার করছে, সাহায্যের জন্য আকুতি করছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা সত্যি কি খুব পীড়া দেয়? 4টে লাশ পরপর সাজানো, নিথর, বিকৃত, নিঃশেষ। 4টি সোহানের লোক। সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। খুনের ধরন দেখে বোঝা যাচ্ছে একেবারে পেশাদার কাজ। ছেলেগুলো একটা মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল, তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায়। কিন্তু আফসোস, তাদের কর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক করে পারত। প্রতিটি লাশের হাতের আঙ্গুল কাটা, নখ তোলা, নাক কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গি ভাঁজ ঠিক করলো, মুখে তেতো হাসি ফুটলো। ছ্যা, শালাগুলোরে একেবারে হিজড়া বানাইয়া উপরে পাঠাইলো। কামটা কি ভালো হইল? সিফাত পাশে দাঁড়িয়ে চুপচাপ, তার মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জেনে গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল। তার উপর ধর্ষণ আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল। কেমনে হ্যান্ডেল করবো? সোহাগ গোফে আঙ্গুল বুলিয়ে এক পা তুলে বসলো। তার কালো চামড়ার ঘামে চিকচিকে আভা, চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে, আকাশে ভারী মেঘ, চারপাশ নিস্তব্ধ। শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি ধোলাই দিছে? সিফাত মাথা নাড়ে। হ ভাই, মেয়েগুলাও মারছে, জুতার বাড়ি দিছে। তাহলে হাতের আঙ্গুল আর কান আর ওইডা কাটল কে? তাও আবার এমন কইরা? সোহাগ লাশগুলোর দিকে তাকাইয়া একবার ঠোঁট ভেজালো। এইভাবে শাস্তি দেওয়া মতন ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না। কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ-ক্ষোভ মিটিয়েছে নিশ্চয়, কিন্তু কে? সোহানের কালো চশমা চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের ওপর পা তুলে আরো কিছুক্ষণ লাশ 4টের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন। আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতে এই 4জনকে জনগণ ধরে গণধোলাই দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলো সেইখানে ছিল, জুতার বাড়ি দিয়েছে। তবে সোহানের কাছে কেন জানি বিশ্বাস হচ্ছে না। মারধরের ধরন দেখে মনে হচ্ছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে, কিন্তু কে? এখন লাশগুলো তো উদ্ধার করতে পারছি, তবে ওগুলোরে কি করবো? পুলিশ তো লাশ খোঁজা শুরু কইরা দিছে। সিফাত বলল, ট্রলারে মানুষ আছে না? যে। সিফাত কাঁধ ঝাঁকালো। চুরি চাপাতি দিয়া পোলাপাইন গুলারে কাজে লাগাইয়া দে। লাশগুলারে টুকরা টুকরা কইরা নদীর মাছগুলারে পেট ভরাইয়া খাওয়ানোর ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ। লাশ থাকলে প্রমাণ থাকবো, প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করবো। গু যত লাড়বি তত গন্ধ ছড়াবো। যা এখন, যেইটা কইছি ওইটা কর। সিফাত মাথা ঝাঁকালো। বুঝছি ভাই।
একটু থেমে আবারও বলল, ভাই আরেকটা কথা, কাল রাতে যে চালান যাওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা বাঁধছে। মাল 2 দিন পর তেনারা নিবে। সোহান ধীর স্থির ভাবে সিগারেট জ্বালায়, ধোঁয়া ছেড়ে বলল, আচ্ছা সমস্যা নাই, টাকা পাইছি, এখন মাল নেক না নেক আমার তাতে যায় আসে না। তো মাইয়াগুলার যত্ন নিতাছস তো? হ, সাবধানে থাকবি, মাইয়া মানুষ হইল ঝামেলা, তার উপর এতগুলা মাইয়া মানুষ, ওগর হদিস যেন ভুলেও কেউ না পায়। সিফাত মৃদু করে বলে থামলো, একটু ইতস্ত করলো, তারপর বলল, ভাই কই এলো? কাল রাতে যে নতুন মাইয়াটারে আনছি ওইটা কিন্তু এক্কেরে হীরা, চাইলে তৈয়ার কইরা রাতে আপনার কাছে পাঠাইতে পারি। আপনার তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ধোঁয়া কুণ্ডলী ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর ঘাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকালো। নাম কি ছেমরির? সিফাত একটু ভেবে বলল, নীলু, নীলুফা ওর নাম। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে, বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ। মাটিতে পড়ে থাকা একটা পুরুষ, চোখ বাঁধা, শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে। পুরোটা দক্ষ কসাইয়ের কাজ লাগছে। তার চারপাশে আরো 5টি নিথর দেহ পড়ে আছে। সামনে কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তল হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি। মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প। চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি বাতাসের মতন স্বাভাবিক, তবে ভয়ঙ্কর। ফারাজ ধীর গতিতে উঠে দাঁড়ালো। এক ঝলক চারপাশে তাকে ইশারা করতেই একজন এগিয়ে এসে মাটির উপরে থাকা ছেলেগুলোর চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল। লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে। ভেতরে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। গলাটা ঢিলে হয়ে আসছে, শরীর আরো বেশি কুঁকড়ে গেছে। ফারাজ হাঁটু গেড়ে বসে তার থুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঠেকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপ্ত হাসি টেনে বলল, ট্রিগারটা তুমি চালিয়েছ, তাই না ঝান্টুস? লোকটা থরথর করে কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে ঠিক সেভাবেই কাঁপছে তার শরীর। কথা বলো না কেন ঝন্টু মন্টু, তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি? তো লজ্জায় তোমার জবান অব্দি বাদরের পশ্চাৎ দেশের মতন লাল হয়েছে কেন? মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিচ্ছুই বের হচ্ছে না। বড্ডই বাট হোয়াই কাল্লু? ভাই, কাউরে মারার উদ্দেশ্য আমার ছিল না। তো মাঝ রাস্তায় শাড়ি চুরি করে নার্গিস আপার গানে ডিস্কো ডান্স করে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল? লোকটা মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ক্ষমা কইরা দেন, আর কোনোদিন ছিনতাই করবো না। তোর নাম কি রে জলহস্তি? লোকটা ঢোক গিলে বলল, হারুন। ফারাজ লোকটার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে প্রচন্ড বিরক্ত। আমি চিন্তা করি, তোদের মতন সাহস দিলদার কে শালা? দিন দুপুরে মেইন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানো, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছোড়া, ছিনতাই করা। বাহ বাহ তালিয়া। ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে, দু চোখে পানি ভেসে যাচ্ছে, গলার শব্দ কেঁপে উঠছে কান্নায়। পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে। লজ্জার বিষয় না? ফারাজের কাছে এসব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না।
ভীরু কাপুরুষদের দেখলেই তার গা জ্বলা ধরে যায়। এমন লোকেরা শুধুই ভয় পায়, কিন্তু সে ভয় তাদের বদলায় না। ভাই, ছাইড়া দেন। লোকটা আবারও আকুতি জানায়, কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ। দয়া দেখাতে বলছো শালা? তুমি বোধহয় জানো না দয়া নামক ছোটলোকি শব্দ ফারাজ তার অভিধান থেকে মায়ের গর্ভ থেকেই কিক মেরে বের করে দিয়েছে। ফারাজ থামলো। এমন কইরেন না ভাই, আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি ছাড়া তাগর কেউ নাই। বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ। ছ্যা, তুমি তো একেবারে বাচাল সোনা। তোতা পাখির মতন পটপট করা তোমার মতন কালা চামড়ার গরিলার মুখে একদম মানায় না। লোকটি চুপ করে যায়। ফারাজের চোখে কেমন এক যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে। হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয়, এক ক্ষুদ্র তুচ্ছ কিছু। ফারাজ উঠে দাঁড়ায়, প্যান্ট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙ্গুলের দিকে তাকায়। ওই আঙ্গুল দিয়ে তো ট্রিগার প্রেস করেছিল, তাই না? দুজন কালো পোশাকধারী ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায়, চেপে ধরে তাকে। হাতের আঙ্গুলগুলো শক্ত করে টেনে ধরে যেন নড়তে না পারে। তবে নড়ার ক্ষমতাই বা কোথায়? তার শরীরের প্রতিটি জয়েন্ট ইতিমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সে এখন কেবল নিস্তব্ধ যন্ত্রণার ভারে অবশ তার শরীর। ফারাজ ঝুঁকল, কোনো সতর্কতা ছাড়াই এক ঝটকায় ছুরিটা চালিয়ে দিল। ছ্যা! ডান হাতে তর্জনী মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর কাটা অংশ থেকে গরম রক্ত গড়িয়ে পড়ছে। গড়গড় শব্দে মেঝেতে ছড়িয়ে যায়। ভোঁতা কর্কশ এক আর্তনাদ ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা, কিন্তু নিস্তব্ধতা স্থির হয় না। পরপর কয়েকটা আর্তনাদ বৃদ্ধ কক্ষের লোমশ পরিস্থিতি জানান দেয়। প্রতিটি চিৎকার ক্রমে ম্লান হয়ে আসে। ব্যথায় চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসে। ফারাজের সামনে পড়ে আছে 10টি বিচ্ছিন্ন আঙ্গুল। মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ফারাজের শরীরে শার্টও রক্তে ভেজে একাকার। মুখে রক্ত ছিটকে কি ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। আগে থেকে বিরক্তি ভাব কিছুটা কমেছে। ফুটে উঠেছে এক শীতল বিকৃত আনন্দ। হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে। তার গা থেকে শার্টটাকে যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে। রক্তে ভিজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুদায় আলোর নিচে। ফারাজ এবার হাতের মুঠো তুলে নেয় বড় রামদা। চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে। কেন জানি আমার কলিজাটা প্রতিটি আলাদা একটা দুর্বল কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডটার প্রতিও কাজ করছে। দেখি মেপে তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি। শত হলেও তুই বড় সন্ত্রাসীবাদী বলে কথা। ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ। কোনো উন্মত্ততা নেই। হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ। নরম কলার পুষ্টিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ হয়। তারপর বুকের ভেতর কয়েকটা প্রচণ্ড লাথি বসিয়ে দেয়। হারুন নিভু নিভু প্রাণ, চোখে মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট। শরীরের শক্তি পর্যন্ত নেই আর। এক মুহূর্ত দেরি না করে ফারাজ হঠাৎ রামদা চালিয়ে দেয় হারুনের বুকে। স্রাক! চামড়ার বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রঙের কালচে মাংস।
লাল রঙের কাঁচা মাংস হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগেই হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসে এক বীভৎস চিৎকার, পুরো ঘর কাঁপিয়ে দেওয়ার একটা চাপা আর্তনাদ। কিন্তু ফারাজ থামে না। সেই রামদাটা টেনে নিয়ে আনে বুকের মাঝখান বরাবর। হাড়ের গুড়িয়ে দেওয়ার খটখটে শব্দ বাতাসে মিলিয়ে যায়। তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ। রক্তে ভেজা কাঁপতে থাকা একটা অঙ্গ, যা এখন জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলছে। ফারাজের চোখে পৈশাচিক আনন্দ। হাতে ধরা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে সে বলে উঠল, হাহ, এত ছোট কলিজা দিয়ে সন্ত্রাসীবাদী হতে এসেছিল। জলজান্ত মানুষের বুক চিরে কলিজা বের করে আনা পরও ফারাজের মনে এক চুল প্রশান্তিও আসছে না। এত সহজে হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে আরো কিছু চেয়েছিল, আরো অনেক কিছু। ফারাজকে আজ কোনো অংশে নরপিশাচের থেকে কম লাগছে না। তার রক্তমাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা, আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা। তবুও সে নির্বিকার। ফারাজ কলিজাটাকে নিষ্প্রিয় হাতে ছুঁড়ে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের ওপর। তারপর আবারও রামদাটা ফালাটা চালিয়ে দেয় বুকের খাঁচায়। দু হাতে মাংসের গহ্বর ফাঁক করে টেনে বের করে আনে হৃৎপিণ্ডটা। ধুকধুক। হৃৎপিণ্ডটা তখনও জীবিত, তাজা গরম লাল রক্তের থরথর কাঁপছে। ফারাজ রক্তপিণ্ডটা হাতে তুলে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি অদ্ভুত প্রাণের স্পন্দন! এত ছোট অথচ এত ক্ষমতাধর একটা বস্তু, যার মানুষকে বাঁচিয়ে রাখে, আবার সে বিনা মানুষের মৃত্যু অনিবার্য। ফারাজ আবারও হাসলো। হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ। কণ্ঠস্বর আগের মতোই শীতল, তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে, যা ক্রমশ ঘন হয়ে উঠছে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি, আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলো কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে চোখ সরু করে পুনরায় বলল, আর এই জানোয়ারের দেহ 1001 টুকরো করে রাস্তার অনাহারী কুকুরগুলো খাইয়ে আসবি, যেন তার পাপের শেষ কণাটুকুও পচে গলে কুকুরের পেটে মিশে যায়। ঘর জুড়ে তখন রক্তে ভেজা গন্ধ। হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে। চারপাশে দেওয়ালে ছিটকে থাকা রক্তের ছাপগুলো ফারাজের নীরব উন্মত্ততার লক্ষণ বহন করে। সে গুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলো ঠিক করে নেয়। মুখের উপর ছিটকে পড়া রক্তের দলাগুলো থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে। তার চোখে এখন তার কোনো বিরক্ত নেই, কোনো ক্রোধ। আছে কেবল এক ধোঁয়াশাচ্ছন্ন বিকৃত প্রশান্তি। ঘরটা এখন শীতল হয়ে গেছে, পুরোই নিস্তব্ধ। এতক্ষণ পর্যন্ত যে মৃত্যুর ছায়া মতন ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায়, সে কখন ফারাজের মুখে সেই বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে। ফারাজ আরো একবার কলিজার দিকে তাকায়, ফিসফিস করে বলে, কলিজাটা আজ আমি নিজের হাতে রান্না করব। তারপর স্বাদ গ্রহণ করার পালা। দক্ষিণা বাতাসের স্নিগ্ধ পরশ
নিস্তব্ধ মেঘাচ্ছন্ন রাতের মাদকতা আরো বাড়িয়ে তুলছে হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়ায়। চিত্রার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, রাতের উদাসীনতার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। হাসপাতালে একঘেয়ে বেডে সে শুয়ে আছে বাধ্য হয়ে। কিছুক্ষণ আগে ফারিয়া এসেছিল, কথা বলেছিল কিছুক্ষণ। এখন হয়তো করিডোরে পায়চারি করছে। চিত্রার হাতে স্যালাইনের সূচ বিঁধে আছে। শরীরে ভীষণ দুর্বল, কিন্তু চিত্রার মনে পড়ে আছে অন্য কোথাও। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সে নিষ্পাপ শিশুটির নিথর দেহ। কি থেকে কি হয়ে গেল আজ? সন্ত্রাসের বিষ বাষ্প আজ কিশোরগঞ্জকে গ্রাস করেছে, কাল হয়তো পুরো দেশকে করবে। এসব কেবল নৃশংসতা নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা, যার মানুষকে অমানুষে পরিণত করেছে। তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে তারাই এসব ঘটনার মূল কারিগর। রাজনৈতিক চালের চেয়ে এখন ব্যবসায়িক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। চিত্রা শ্বাস ছাড়ল। আজকে আকাশ থেকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। এই দিন বাড়িতে কত আয়োজন হতো, গরম গরম ভাজা পোড়া, চায়ের আড্ডা চলতো দীর্ঘ রাত অব্দি। চিত্রা নিজের হাতে সবকিছু করত, নিজের ভাগের খাবারটুকু লুকিয়ে যখন সোহাগকে দিত, তখন যে কি শান্তি লাগতো। চিত্রার এক রাতের কথা, সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। বাড়িতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না, চারপাশে কেবল প্রকৃতির নীরব কান্না। প্রতিদিনের মতন চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের রুমে গেল। সে প্রায়ই যেন ঘুমন্ত সোহাগের পাশে বসে থাকত, নিস্তব্ধে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত একদিন এই মানুষটার পাশে সারা জীবন কাটিয়ে দেওয়া। কিন্তু সেই দিন সোহাগ রুমে ছিল না। চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল সে? হঠাৎ করে তার মনে পড়ল ছাদের কথা। ছুটে গেল সেখানে। সোহাগ এককলা দাঁড়িয়েছিল, প্রবল বৃষ্টিতে ভিজছিল নিঃশব্দে। পরনে সাদা সেন্ডো গেঞ্জি ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে। কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়ালো। সারা রাত তারা একটা কথা বলেনি, শুধু একসঙ্গে ভিজেছে, তাতেই চিত্রা খুশি ছিল। অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না। যে সোহাগ একসময় চিত্রার সামান্য জ্বরে পুড়ে বাড়ির মাথায় তুলত, সে এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। চিত্রার চোখে কোণে অজান্তে জল জমে ওঠে। মুহূর্তে কান্না ফেটে বেরিয়ে আসে তার বুক থেকে। সবাই বলে কাঁদলে নাকি মন হালকা হয়, দুঃখ কমে যায়। যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলো যদি মুছে যেত, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু মানুষ স্মৃতির বাহক, স্মৃতি নিয়েই বাঁচতে হয় তাকে। তবে যারা স্মৃতি ভুলতে পারে, তারাই সামনে এগোতে পারে। চিত্রার এখনো অনেক দূর যেতে হবে। মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না, কিছুতেই না। কি হয়েছে প্রিয়তমা? চিত্রা চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। পাশ ফিরে দেখলো দাঁড়িয়ে আছে ফারাজ, গায়ে একটা শুভ্র রঙার শার্ট, ব্লেজারটা হাতে। ফারাজ এগিয়ে এসে চিত্রার পাশে এসে বসল। চিত্রার মুখ ফিরিয়ে অভিমান জড়িয়ে গলায় বলল, আমি ঠিক আছি। জোর করে এখানে বন্দি করার কারণ কি? রুগীরা ঔষধের ভয়ে এমন 2-4টা চাপা মেরেই থাকে, তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে একটা একচিলতে হাসি। কেন? কারোর গায়ে লেগেছে বুঝি? দেখুন। এখানে দেখাবে? ফারাজ চারপাশে চোখ বোলায়, জিহ্বা কেটে বলে, দুঃখিত গো, রুমে সিসি ক্যামেরা আছে, তবে তুমি চাইলে আমি ক্যামেরার
চোখে পট্টি বেঁধে দিতে পারি। দেব নাকি? চিত্রা বিরক্ত চোখে তাকালো। আপনি কোন পদের মানুষ বলুন তো? ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দিল, সেই পদ যে যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছে। চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নেড়ে বলল, আপনার মতন পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি। আপনার সঙ্গে পেরে ওঠা দায়। ফারাজ এলাহি একটা ভার্সনই উপরওয়ালা তৈরি করেছে প্রিয়। দুনিয়ায় শত পুরুষ পাবে, তবে ফারাজ এলাহি হারিয়ে গেলে কুচিও পাবে না। চিত্রা বিরক্তি হয়ে বলল, নিজেরা তো প্রশংসা কেমন করে করেন, মাথা ব্যথা করে না? তোমার উপর দিয়েও এত বড় ঝড় বয়ে যায়, কই ব্যথা করে না? ফারাজ চোখ টিপে মুচকি হাসল। চিত্রা এক ঝটকায় মুখ ফিরিয়ে বলল, ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। ফারাজ মুখ ভেঙচি কেটে চিত্রাকে খেপানোর জন্য বলল, খোদা তোমার মুখে কচু ধনে দিয়েছিল নাকি? মুখ থেকে চুলকানোর কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না। মুড়ি খাও, অক্কা পাওয়া শ্বশুরবাড়ি আব্বার মেয়ে। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে, ঘরের জানালা দিয়ে শোঁ করে হাওয়া ঢুকছে। মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেলে আজ হবে জম্পেশ এক খাওয়া দাওয়া। মেনু খিচুড়ি, বেগুন ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তা। সকালে সোহাগ ঘাটে থেকে তাজা ইলিশ কিনে এনেছে। জান্নাত নতুন বউ, তাই মির্জা তাকে কাজ করতে দিচ্ছে না। মারিয়ার শাশুড়িকে হাতে হাতে সাহায্য করছে। শুক্রবার সোহাগ আর জান্নাতের বিয়ে, একটা ছোটখাটো আয়োজন করা হবে। হাতে সময় নেই যে সেই বাজারগুলোও তো করতে হবে। বাড়িঘর এখন অগোছালো, দুনিয়ার কাজ পড়ে আছে। মার্জিয়া প্রথমেই পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝেড়ে দিল। তারপর কড়াইয়ে অল্প ঘি গরম করে চাল ডাল হালকা ভেজে নিল, যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে রাখলো। 15-20 মিনিট পর ঢাকনা তুলতেই দারুণ এক সুঘ্রাণ। খিচুড়ির দানাগুলো একদম ঝরঝরে হয়ে এসেছে। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিল, যেন স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। মার্জিয়ার স্বামীর খুব পছন্দ ছিল এই খিচুড়ি, তবে বছরখানেক পেরিয়ে গেলে ভালো খাবার তার গলা দিয়ে নামেনি। ওইদিকে ভাজাভাজির কাজ মারিয়া করছে। কড়াইতে সর্ষে তেলে ধোয়া ওঠা গরম করে মাছ ছাড়তে চিনচিন শব্দে রান্নাঘর মুখর হয়ে উঠল। জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোহানের লুঙ্গিটা ভাঁজ করতে করতে তাকে বলল, আপনি তারে এখনো ভালোবাসেন? সোহাগ তখন পুরোনো একটা ঘড়ির বেল্ট বদলাচ্ছিল। জান্নাতের কথায় তার কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কার কথা বলছো? ওই যে চিত্রা আপার কথা। সোহাগ হেসে বলল, তোমাকে কে বললো যে আমি এখনো তাকে ভালোবাসি? জান্নাত চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মন বলছে। সোহাগ একটা মিচকে হাসি দিল, ঘড়ির দিকে তাকিয়ে বলল, মন তোমাকে ভুল বোঝাচ্ছে। জান্নাত চুপ করে রইল, কিছুক্ষণ থেমে বলল, শুনেছি সে নাকি খুব সুন্দরী। সোহাগ নিঃশ্বাস ফেলল, তারপর জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তাতে কি আসে যায়? তুমি কি কোনো অংশে কম? জান্নাত তিক্ত হাসলো, মাথা নেড়ে বলল, সে তো সোনা আর আমি তো কয়লা। সোহাগ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,
কয়লার মূল্য জানো? জানতে চাই না। সোহাগ এবারে আর কোনো কিছু বলল না, তবে জান্নাত থামলো না। তার গলার স্বর কাঁপছিল। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দিতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কতই মহব্বত, কিন্তু সত্যিটা শুধু আমিই জানি। সোহাগ কোনো জবাব দিল না, কেবল পাশের টেবিলে থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। জান্নাত পিছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামলো, তারপর কটাক্ষ ভরা কণ্ঠে বলল, সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি সখী, একটু হাওয়া খেতে চাই। তুমি আম্মার কাছে যাও। জান্নাত আর কিছু বলল না, ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখলো। কেন তাকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে হবে? কেন চিত্রা সোহাগের জীবনে না থেকেও সবটা নিয়ন্ত্রণ করছে? কোন অধিকারে? সৌন্দর্যের অধিকারে? জান্নাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কষ্টেরও কি কোনো শেষ নেই? ফরাজের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই লোকজন দৌড়ে এলো তাকে অভ্যর্থনা জানাতে, কিন্তু ফারাজ কারোর দিকে তেমন একটা তাকালো না। সে বরাবরের মতোই গম্ভীর। চিত্রার হাতে এখনো ব্যথা। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল, কিন্তু ফারাজ আগে দরজা বেরিয়ে মুহূর্তের মধ্যেই তার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ বউ? ফারাজ একদম তার পথ আটকে দাঁড়ালো। চিত্রা বিরক্ত গলায় বলল, মরতে। ফারাজ হেসে ফেলল, দুই হাত কোমরে ধরে বলল, এই মরামুখ শ্বশুরের ঘাটটেরা মাইয়া, স্বামীর সঙ্গে রোম্যান্স করতে হয়, টেরামি নয়। এসব শেখায়নি কেউ? চিত্রার চোখ মুখ গরম হয়ে উঠল, কাপা গলায় বলল, আমার মরা বাপকে নিয়ে কিছু বলবেন না, একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর? ফারাজ একদম স্বাভাবিকভাবে কথার মাঝে যোগ করলো, তারপর সে চারা গাছ বড় হবে, আর সেখান থেকে ফারাজ এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে। ফুলের ঘ্রাণ একেবারে এলাইচির মতন হবে। চিত্রা চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, তবে আমার এলাইচি কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে ডুবিয়ে চা বানিয়ে আয়েশে করে খাবো। ফারাজ নাক মুখ কুঁচকে বলল, যাহ দুষ্ট, তোমার মুখে দেখছি জমজমের পানি ছিটাতে হবে, খালি উল্টাপাল্টা কথা বলো। ছিঁড়ে ডুবিয়ে, টু মাচ ব্যাড সাউন্ড। চিত্রা হতবিহ্বল হয়ে গেল। আশেপাশের কর্মচারীরা তো তাকিয়ে আছে, অথচ ফারাজ এলাহির মনে একটুও লজ্জা নেই। চিত্রা কিছু বোঝার আগে ফারাজ হঠাৎ ঝুঁকে তাকে দুই হাতে তুলে নিল। আরে আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ছাড়ার জন্য ধরিনি বউ, স্বীকার করব বলে ধরেছি। চিত্রা ধাক্কা দিয়ে নামার চেষ্টা করলো, কিন্তু ফারাজের বাঁধন শক্ত। চিত্রাকে নিয়ে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির সবাই তাদের দেখছে, অথচ ফারাজের চোখে মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। চিত্রার মাথায় যেন বাজ পড়ল, এই লোকের কি সত্যি কন্ট্রোল করা সম্ভব? চিত্রাকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে ফারাজ শার্টের উপর বোতামটা আলগা করলো, তারপর কোনোরকম ভনিতা না করেই গলা ফাটিয়ে ডাক দিল, মিতালি শালি, কই তুমি? চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমন সময়, এমন মুহূর্তে ষাঁড়ের মতন চেঁচানোর প্রয়োজনটা কি? তার মাথায় যেন ভোঁ করে উঠল। মিতালিকে কেন ডাকছেন? কি দরকার? চিত্রা বিরক্ত স্বরে জিজ্ঞাসা করল, মিতু? চিত্রার কপাল কুঁচকে তাকালো। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে মিতু বলে ডাকি। কোনো সমস্যা? ফারাজ চোখ সরু করল, ন্যাকামি। যাক, আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে চতু বলে ডাকবো। কোনো সমস্যা? চিত্রা
ধপাস করে উঠে বসে তাকালো। চতু, এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি, সাদা শুলা, সাদা শুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে নামগুলো বেশ চাই। চিত্রা রাগে চোখ গোল করে তাকালো। ফরাজ গলা নামিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বুঝতে পেরেছি, তোমার যে প্রেমের নেশা ধরেছে। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরার তো স্বাভাবিক। আই নো, আই নো, ডোন্ট ওয়ারি। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই কমানোর দায়িত্ব আমার। চিত্রা কিছু বলার আগে দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, যে খালু। ফারাজ ভ্রু উঁচিয়ে তাকালো। কিরে, হাঁপানো রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাকগে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। মিতালি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, চায়ে চিনি কতটুকু দিমু? ফারাজ একটু ভেবে বলল, তোর যা ইচ্ছে, তবে বউয়ের মতন এত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায়, তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে। মিতালি কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, চিনি বাবা? চিনি বাবা মানে কি খালু? ফারাজ এক সেকেন্ড চুপ থেকে বলল, তোর ধ্যাত, কিছু না। যা, আমার আমার বউয়ের মতন কড়া করে এক কাপ চা বানিয়ে আন। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না। যা। মিতালি অবাক হয়ে ফরাজের মুখের দিকে তাকিয়ে রইল। আর চিত্রা, সে তো চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এই লোককে ঠিক করতে গেলে তার নিজেরই মাথা ঠিক থাকবে না। ফারাজ চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাহি গোসল করা চাই। তার একটাই কথা, দুনিয়া মারা খাক, তার শুধু গোসল করতে পারলেই হলো। গোসল শেষে চিত্রাকে রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায়। তার ওষুধটা যদি এমন দৌড়াদৌড়ি করে, তাহলে ফারাজ নিজের রোগ কি করে সারাবে? ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসলো। ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে। হুটহাট খুলে যায়। চিত্রার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাজ লুঙ্গি। চিত্রাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে, তবে এই লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব হয়নি। ফারাজের মুসলমানের কথা, তার মা তাকে বিছানায় শুয়ে রেখেছিল। লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল। সবাই একটু পর পর লুঙ্গি উঁচিয়ে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে যাচ্ছিল। মানে কি 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 একটা অবস্থা! মানুষ বলা নেই, কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধুর একটা মেয়েও তাকে সেই দিন দেখতে এসেছিল, বয়সে ফারাজের সমানই। ওই শালীয় ফারাজের লুঙ্গি তুলে ইয়েটা দেখে ফিক করে হেসে বলেছিল, হি হি, সাদা কেঁচো। ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি। যদি পারত তাহলে ওই শালির চুল ছেড়ে দিত। সেই দিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজের ছোটলোকই মনে হয়, হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজের বেল্টও পরতে হয়েছিল, তাই ফারাজ লুঙ্গি পরে না। সে কেন লুঙ্গি পরবে? ওইসব ছোট লোকরা পরবে। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ওইসব ভয়ঙ্কর দিনগুলোর কথা সে মনে করতে চায় না। ফারাজ নিচে এসে দেখে অন্দরমহলে সবাই মিলে আড্ডা দিচ্ছে, একসঙ্গে মিলে লাড্ডু খাচ্ছে। নদী ভাবি, ফারিয়া, নিরু আর মোহনা ভাবিও সঙ্গে লুডো খেলছে। আচ্ছা,
একসঙ্গে খেলছে। চিত্রা এক কোণায় দাঁড়িয়ে খেলা দেখছে। ফারাজ চিত্রার দিকে এগোতে গেলে একটা কল আসে তার ফোনে। অভ্র কল করেছে। ফারাজ অভ্রর কথাগুলো মনোযোগ সহকারে শুনল, শেষে জবাব দিল, আমি আসছি, রান্না করে পার্সেল পাঠাতে হবে না।